ওয়েলকাম টু ফিজিক্স পার্টনার। আজকে তোমাদেরকে ক্লাস 12 এর WBTA টেস্ট পেপার এর সেকেন্ড স্কুল নিয়ে করাবো, যেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন। এর আগের ভিডিওতে তোমাদেরকে প্রথম স্কুল নিয়ে করেছি, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া প্লে লিস্টে পেয়ে যাবে। এছাড়া WBTA ছাড়া আমিও ABT এর টেস্ট পেপারে সলিউশন করাচ্ছি, যেগুলোকে উপরে আই বটম এবং প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। তো আমাদের যে সেকেন্ড স্কুল আছে ওয়েস্ট মেদিনীপুর, সেই স্কুলে কি আছে একটু দেখে নাও। সেকেন্ড স্কুলে তোমাদের কি প্রথমে দিয়েছে দেখো। প্রথম কোশ্চেন দেওয়া আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত গোলকের বিভব কত হলে এর আধানে তলমাত্রিক ঘনত্ব একক হবে। তাহলে বিভব কত হলে মানে ভিটা বার করতে হবে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ মানে আরটা দেওয়া আছে, কারণ গোলকে ব্যাসার্ধকে আর ধরে নিচ্ছি। আর আধানে তলমাত্রিক ঘনত্বকে সিগমা ডি ডিনোট করা, এবং সিগমা সমান হয় কিউ বাই এ, যেহেতু গোলক বলেছে তার জন্য হবে কিউ বাই 4πr² হবে। তাহলে এটা সলিউশন করার জন্য আমি কি করেছি দেখে নাও, একটু ভালো করে দেখবে। যে দেখো ব্যাসার্ধ আরটা দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। ধারকত্ব সিটা কত দেওয়া আছে, তাহলে দেখো আমরা সিজিএস পদ্ধতিতে জানি যে ধারকত্বর মানটা ব্যাসার্ধের সাথে সমান হয়। তাহলে সেটা কী হবে, 10 স্ট্যাট ফেরাড হয়ে গেল। বিভব কত বলে বলেছে, বিভব জিজ্ঞাসা চিহ্ন। আধানের তলমাত্রিক ঘনত্ব একক বলেছে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে সিগমার মানটা হবে কত, 1 স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার, সিজিএসে বলছি। তাহলে আমরা কিউ সমান কি জানি, সিবি, যেটা ধারকত্ব থেকে পড়েছি। তাহলে কিউ সমান লেখা যায় 10 ইন্টু ভি। তুমি বলবে 10 কেন এলো না, দেখো সি এর মানটাকে আমরা 10 ধরেছি, তাহলে 10 ইন্টু ভি। এরপরে আধানের তলমাত্রিক ঘনত্বকে আবার লিখতে পারা যায় কি, যে আবার সিগমা সময় লেখা যায় কিউ বাই 4πr²। যেহেতু গোলকের কথা বলেছি, তাহলে গোলকের ব্যাসার্ধ যা, তাহলে ক্ষেত্রফলটা কত হবে না, ক্ষেত্রফলটা হবে তোমার 4πr²। আশা করি বুঝতে পারছো। তাহলে কিউ এর জায়গায় আমি এই মানটা বসাচ্ছি 10v, আর নিচে 4πr² আছে, তাহলে 4π আর আর এর জায়গায় কত হবে, এখানে দেখো 10 আছে, তাহলে 10² হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা 10 কেটে যাবে, একটা 10 থাকবে, তাহলে ভি সমান কত হবে, ভি হচ্ছে বিভবটা কিন্তু, তাহলে ভিটা হয়ে যাবে 4π × 10, অর্থাৎ 125.6 স্ট্যাট ভোল্ট। এবার তোমরা অপশানে দেখো, অপশানে 314 আছে, 218 দেওয়া আছে, 100 দেওয়া আছে, 112। অপশানে কিন্তু একটাও মিলছে না। তা বলে কি অঙ্কটা ভুল হয়েছে সেটা নয়, এখানে কি হয়েছে, অপশানের সাথে সঠিকভাবে দেওয়া নয়, অপশানে যে উত্তরটা যে সঠিক হবে তার নয়। এবং কোশ্চেনের মধ্যে খুব গণ্ডগোল যেটা, সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্বকে একক বলা হয়েছে। এবার একক মানে হচ্ছে 1। তাহলে আমি পুরো ঘটনাটাকে কিসের উপর করেছি, পুরোটাকে সিজিএসের উপর, যার জন্য আমার 1 স্ট্যাট কুলম ধরা হয়েছে, এবং তার জন্য এটাকে করা হয়েছে। তুমি যদি বলো যে স্যার এটাকে যদি এসআই ধরেন, কুলম পার মিটার স্কোয়ার, তাহলে পুরো ভ্যালু চেঞ্জ করতে হবে। আশা করি শর্ট কোশ্চেনে এত লং ব্যাপার দেওয়া থাকবে না। তার জন্যে আমি বলবো যে 125.6 স্ট্যাট ভোল্ট, এটাকে তোমরা সঠিকভাবে ধরে নেবে। পরবর্তী কোশ্চেনে দেখো, বলছে নিম্নলিখিত কোনটির উপর একটি সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো বল ক্রিয়াশীল হয় না। খুব ভালো করে কথাটা বলো, সুষম চৌম্বক ক্ষেত্র কথাটা উল্লেখ করেছি। তাহলে দেখো তড়িৎবাহী লুপ, তড়িৎ দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু এবং তড়িৎবাহী পরিবাহী। দেখো তড়িৎ পরিবাহী যেটা হয়, অর্থাৎ আমাদের কোনো একটা চুম্বকের উপর তড়িতের ক্রিয়া, সেটা আমরা ওরস্টেডের ইকুয়েশন থেকে পড়েছি যে আমরা চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া করতে পারি, এবং চুম্বক হিসাবে আমরা কি করেছিলাম, চুম্বক শলাকাকে ধরেছিলাম। সেটা তোমরা জানো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের জায়গাতে আছে ওরস্টেডের ইকুয়েশন। তো তাহলে কী হবে, তড়িৎ পরিবাহী বা তড়িৎবাহী পরিবাহী এটা কাজ করবে। তড়িৎবাহী লুপ, বিভিন্ন লুপের উপরে চৌম্বকের রেসপেক্টে আমাদের সুষম চৌম্বক ক্ষেত্রের উপর কারেন্ট ফ্লো হতে পারে, এবং সুষম চৌম্বক ক্ষেত্রকে ব্যবহার করা হয়। যেমন তোমরা সলিনয়েড এবং টরয়েড এই জায়গাটাতে তোমরা পড়েছো যে তড়িৎ পরিবাহী লুপকে ইউজ করা হয়। চৌম্বক দ্বিমেরু, দেখো সুষম চৌম্বক ক্ষেত্র বলেছে, তাহলে তো চৌম্বক দ্বিমেরু কাজ করবে কি, সেটা পিএম হিসাবে ধরা হয়, তাহলে এটাও কাজ হবে, কারণ আমরা জানি কিউএম সমান PM/L হয়, তাহলে এইটাও কাজ হবে। তড়িৎ দ্বিমেরু, দেখো এখানে তড়িতের নাম বলেছে, তাহলে তড়িৎ দ্বিমেরু চৌম্বক ক্ষেত্রে কি কাজ করবে, কোনো কাজ করবে না, তাহলে ক্রিয়াশীল বল হবে কোনটা, উত্তর যে হয় না, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশনটাতে, দেখো যে আমরা লিখেছি তড়িৎ দ্বিমেরু, উত্তর হচ্ছে কারণ না দ্বিমেরু ভ্রামক হয় PE, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কথা হচ্ছে, এইখানটাতে তোমরা লিখে নিতে পারো যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা কত না, সেটা হচ্ছে PE সমান 2Q × L। কখন হয় না, দুটো আধান অর্থাৎ একটা -Q আর একটা +Q যদি 2L ডিস্টেন্সে রাখা হয়, তখন সেক্ষেত্রে -Q থেকে +Qর দিকে ইলেকট্রনের অভিমুখটা হয়, এবং সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক হয়, দ্বিমেরু ভ্রামক বলা হয়, সেটা হচ্ছে PE সমান 2QL। PE কথা মানে কি, ইলেকট্রিক ফিল্ডের উপর বলছি। সুষম চৌম্বক ক্ষেত্র, এই কথাটি ইম্পর্টেন্ট কথা, যে সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো বল ক্রিয়াশীল হয় সর্বদা তড়িৎবাহী লুপ, যেটার ক্ষেত্রে আমরা বললাম যে ওই আমাদের ওরস্টেডের ইকুয়েশন থেকে চৌম্বক শলাকার গল্প বলা হলো।
চৌম্বক দ্বিমেরু, যেটা পিএম এর উপর ইকুয়েশন করা হয়, আর তড়িৎ বাহী পরিবাহী মানে হচ্ছে সলিনয়েড বা টরয়েডের ইকুয়েশন করা হয়। তাহলে এরা তিনজন চৌম্বক ক্ষেত্রের উপর ক্রিয়াশীল হয়, কিন্তু তড়িৎ দ্বিমেরু ক্রিয়াশীল নয়, অর্থাৎ উত্তর হয়ে গেল 2। তাহলে জাস্ট এইটুকু জিনিসকে তোমরা ব্যাখ্যা করে দেবে, তাহলে হয়ে যাবে। আর যদি বলে স্যার শুধু বি তড়িৎ দ্বিমেরু যদি উত্তর করি, কোনো অসুবিধা নয়, শর্ট কোশ্চেনে খুব একটা দেখে না। এবার 3-এরটা দেখো, দুটি বাতির ক্ষমতা হচ্ছে P1 আর P2, এদের শ্রেণী সমবায়ে ভি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে মোট ক্ষমতা কত হবে? এটা তোমার তড়িৎ শক্তি এবং ক্ষমতা বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে বিওটির অঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে এই কোশ্চেনের সলিউশনটা পেয়ে যাচ্ছ। এই যে চ্যাপ্টারটা, এইখান থেকে আমাদের বলা আছে কি দুটো বাতির ক্ষমতা হচ্ছে P1 আর P2। ধরে নিলাম এইখানে একটা বাতি লাগানো আছে, এখানে একটা বাতি লাগানো আছে, এবং কিসে লাগানো আছে কথা বলেছি? শ্রেণী সমবায়। তাহলে দেখো এখানে শ্রেণী সমবায় লাগিয়েছি, একটার ক্ষেত্রে রোধ R1 আর একটা ক্ষেত্রে রোধ R2, আর ভি বিভবের সাথে কানেক্ট করা হয়েছে। তাহলে দেখো শ্রেণীতে লাগানো হয়েছে, ভি বিভবের উপর কানেক্ট করেছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে পাওয়ারটা কত হবে না P1 সমান I² ইন্টু R1, কারণ ফার্স্টটার ক্ষেত্রে কারেন্ট ধরে নিলাম যে এই ধার থেকে যাচ্ছে কারেন্টটা, ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হবে না I² R1। আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে না P2 সমান I² R2। তুমি বলবে স্যার I² না হলে I1² কেন হলো? না দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি আইটা কি হয়, কনস্ট্যান্ট হয়, সমান্তরাল হলে আইটা কিন্তু ভ্যারিয়েবল হতো, ওইখানে ভিটা কনস্ট্যান্ট হয়। তাহলে প্রথমটার জন্য I² ইন্টু R1। স্যার এই সূত্রটা কোথা থেকে পেলাম? না এই সূত্রটা পড়েছি P সমান VI থেকে। তাহলে P সমান VI হলে এই সূত্রটাকে আবার মনে করিয়ে দিই তোমাদেরকে। দেখো P সমান যদি VI হয়, সমানই লেখা যায় V²/R, আর সমানই লেখা যায় I² ইন্টু R। তাহলে এই তিনটে ফর্মেটই হয়। তাহলে আমার যেহেতু কারেন্টের উপর এখানে কাজ, কারণ এখানে বিভবটা কনস্ট্যান্ট হয়, হ্যাঁ মানে বিভবটা কনস্ট্যান্ট বলে বলবে, বিভবটা ভ্যারিয়েবল হয়, তার জন্যে এইখানটাতে আমরা শুধু আয়ের উপরে হিসাবটা করছি। তাহলে আমরা লিখতে পারি কি P1 সমান হচ্ছে I² ইন্টু R1, আর P2 হচ্ছে I² ইন্টু R2। এখন তাহলে মোট ক্ষমতাটা কত? মোট ক্ষমতা হচ্ছে P1 আর P2 যোগফল। তাহলে P1-এর জায়গায় লিখলাম I² R1, আর P2 জায়গায় I² R2। I² যদি কমন নিই তাহলে লেখা যায় R1 প্লাস R2। এখন P সমান কী লিখতে পারি? P সমান V²/R। এখানে মোট R মানে কি দুজন সিরিজ আছে, তাহলে R1 প্লাস R2। তাহলে 1/P যদি করি অত উল্টে দিই, তাহলে কী হবে? R1 প্লাস R2/V²। তাহলে এখান থেকে 1/P সমান হয়ে গেল R1/V², সেপারেট করছি, প্লাস R2/V²। এবার এই যে R1/V², এই যে পার্টটা, সেটাকে আমরা কী লিখতে পারি? 1/P1। আর R2/V² এটাকে কী লিখতে পারি? 1/P2। তাহলে 1/P সমান যদি 1/P1 প্লাস 1/P2 হয়, তাহলে শুধু P কী হবে? P1 ইন্টু P2/P1 প্লাস P2। তাহলে এত সব কী করতে হবে? না এত সব করতে হবে না, এটা দেখিয়ে দিলাম তোমাকে শুধু কী করতে হবে না P সমান P1 P2/P1 প্লাস P2। দেখো এখানে যে কোশ্চেনটার সলিউশনের উত্তর আছে সেটা হচ্ছে অপশন সি হবে, P1 P2/P1 প্লাস P2। তাহলে এখানে উত্তরটা কোনটা হয়ে গেল? অপশন সিটা। ব্যাস। এর পরবর্তী কোশ্চেনে দেখো, পরবর্তী কোশ্চেনে কী বলেছে ভালো করে বুঝবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ যে কন্টিনিউ আমি ভিডিও করে যাচ্ছি আর তোমাদের উপকারের জন্যে। আচ্ছা নেক্সট দেখো 4-এর কোশ্চেন বলা আছে, স্মল কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধানকে একবার স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরিয়ে আনতে যে কার্য হবে সেটা কত? দেখো বৃত্তাকার পথে একবার পুরো ঘুরোচ্ছে, তাহলে পুরো ঘুরলে স্মরণ কী হবে সেটাই ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করেছি দেখো এখানে ক্যালকুলেশনে, এখানটা দেখো যে স্মল কিউ আধানটা তার কেন্দ্রে আছে, আর তার রেসপেক্টে ক্যাপিটাল কিউ আধানটা তার কেন্দ্রের বাইরে আছে আর ব্যাসার্ধে, এবং সেটা একটা বৃত্তর আকারে ধারণ করা হয়েছে, অর্থাৎ গোলক হিসাবে ধরা হয়েছে। তাহলে একবার পূর্ণ বৃত্তাকার পথে সে যদি ঘুরিয়ে আনলে মোট স্মরণ কত হয়? শূন্য হয়ে যাবে, কারণ আমরা জানি কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তাকার পথে ঘুরে যদি আবার ওই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে, তাহলে তার মোট স্মরণ কত হয়? শূন্য। আর মোট স্মরণ যদি শূন্য হয় তাহলে কার্যর কোনো দাম থাকবে না, কারণ কার্য সমান কী হয়? বল ইন্টু স্মরণ। যেহেতু স্মরণটা শূন্য, তাহলে সেক্ষেত্রে মোট কার্যটাও শূন্য হবে। তার পূর্ণ বৃত্তাকার পথে হওয়ার জন্য কী হয়ে গেল? শূন্য। কিন্তু যদি স্যার এই কোশ্চেনটা এরকম করে যে স্মল কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধানকে স্মল আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে বা স্মল আর ব্যাসার্ধে মধ্যে রাখলে সেক্ষেত্রে কত কৃতকার্য হবে? তখন সেক্ষেত্রে স্মৃতিশক্তির একটা ইকুয়েশন হয়, আর সেই স্মৃতিশক্তির ইকুয়েশনটা হয়, এবার বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ইউ সমান হয় 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর। এটা হচ্ছে স্মৃতিশক্তির ইকুয়েশন থেকে করা যায়। কিন্তু এই জিনিসটা তোমাদেরকে যে চায় না, ওইটা কখন হতো না, ধরো এখানে স্মল কিউ আধান আছে আর দূরত্বে একটা ক্যাপিটাল কিউ আধানকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রথমে ছিল না অসীম থেকে একটা একক ধনাত্মক আধান অর্থাৎ ক্যাপিটাল কিউ আধানকে নিয়ে এলে তখন কী হবে? এটা তোমরা চ্যাপ্টারে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ওই জায়গাতে তড়িৎ স্মৃতিশক্তি জায়গাতে পেয়ে যাবে।
তো এইটা কিন্তু এখানে বিষয় নয়, এখানে বিষয় কি না, এখানে বিষয় হচ্ছে একবার বৃত্তাকার পথে ঘুরিয়ে আনলে, আর তার জন্য তোমার মোট সরণটা শূন্য, অর্থাৎ কৃতকার্য শূন্য, অর্থাৎ কৃতকার্য শূন্য মানে অপশন ডি এখানে সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী কোশ্চেনে দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলেছে, আবেশচুল্লির কার্যনীতির ভিত্তি হলো। আবেশচুল্লি যখন তৈরি করা হয়, আবেশ মানে কথাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে তড়িৎচুম্বক আবেশ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে এটা কোশ্চেন। আবেশচুল্লি কার্যনীতি মানে আবেশচুল্লি যখন বানানো হয়, যেমন ইন্ডাকশন কুকার যেগুলো তৈরি হয়েছে, তো এইগুলোর কার্যনীতিতে কী হয়, সাবেশ হয়, পারস্পরিক আবেশ হয়, ঘূর্ণিপ্রবাহ হয়, না ফ্যারাডের সূত্রসমূহ ব্যবহার করা হয়। এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ঘূর্ণিপ্রবাহ কাজ করবে। এখানে যে তোমাদের উত্তরটা আসবে সেটা হচ্ছে ঘূর্ণিপ্রবাহ। আচ্ছা, ঘূর্ণিপ্রবাহর অনেকগুলো নাম আছে। ঘূর্ণিপ্রবাহর ইংরাজি নাম হচ্ছে এডি কারেন্ট বলা হয়। ঘূর্ণিপ্রবাহর ক্ষেত্রে একটা বর্তনীতে প্রত্যেকটা স্তরিত বা ল্যামিনেটেড স্তর করে তোমার কারেন্টটাকে ফ্লো করা হয়। কারণ স্তরিত হলে সেক্ষেত্রে তাপ শক্তি পরিমাণটা খুব কম হয়, ঠিক আছে। আর তাপ শক্তি যদি তড়িতের একটা রূপ তো আমরা জানি তাপ, তাহলে বেশি পরিমাণে যদি তাপ উৎপাদন হয় তাহলে বর্তনী গলে যাবে বা ক্ষয় হবে বা নষ্ট হবে বলতে পারা যায়। ওই জন্য প্রত্যেকটাতে ল্যামিনেটেড করা হয়। আর ল্যামিনেটেড করার জন্য তাপের পরিমাণটা কম করা হয় এবং পরিবর্তী প্রবাহটা অর্থাৎ কারেন্টটাকে বেশি বৃদ্ধি করার চেষ্টা করা হয়। তাহলে উত্তরটা হবে আবেশচুল্লিতে ঘূর্ণিপ্রবাহ ব্যবহার করা হয়। ঘূর্ণিপ্রবাহের একাধিক ধাতব পরিবাহীকে সমান্তরালভাবে জুড়ে সম্পূর্ণ পরিবাহী তৈরি করা হয়। ফলে এক্ষেত্রে তাপ অপচয় হ্রাস পায় এবং একটানা তড়িৎ প্রবাহ, প্রবাহ কথার মানে কিন্তু এখানে তড়িৎ প্রবাহ কথা বলছি, তাহলে একটানা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে উত্তরটাই হচ্ছে ঘূর্ণিপ্রবাহ, বাকি একটা কিছু হবে না। এখানে অপশান হচ্ছে কি, অপশান সিটা উত্তর হবে। এখানে আবেশচুল্লির কাজ করছে, ঠিক আছে। আজকের দিনে ইন্ডাকশন কুকার বা ইন্ডাকশনের উপর যেসব জিনিস তৈরি করা হচ্ছে সেগুলো সবই আবেশচুল্লির উপর কাজ করে এবং এগুলোর কার প্রিন্সিপাল অনুসারে করে, ঘূর্ণিপ্রবাহ প্রিন্সিপাল। এবং ঘূর্ণিপ্রবাহ জায়গাটা ভালো করে পড়ে নেবে। ঘূর্ণিপ্রবাহ কি, ঘূর্ণিপ্রবাহতে কীভাবে তাপকে অপচয় থেকে হ্রাস করা যাবে, আর কতগুলো ঘূর্ণিপ্রবাহের উদাহরণ, হ্যাঁ, এই জায়গাটাকে রেডি করে রাখবে থিওরি হিসাবে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, একটি লোহার পেরেক একটি দণ্ডচুম্বকের কাছে কি কি অনুভব করবে? শুধু বল, শুধু টর্ক, বল ও টর্ক, আর বল অথবা টর্ক। দেখো, একটা লোহার পেরেকে যদি, এই যে ধরো আমি একটা পেরেকের ছবি এঁকেছি, তারপরে একটা দণ্ডচুম্বককে নিয়েছি, তার সামনে পোলটা নর্থ পোল আর সাউথ পোল। তাহলে দেখো, নর্থ পোল আর সাউথ পোল, একটা চুম্বকের তো নিজস্ব কোনো কিছু নাই, তাহলে সে সবসময় কি একটা অনায়িত পরিবাহের মতো কাজ করবে, অনায়িত চুম্বক। তাহলে এ সবসময় যখন নর্থ পোলের কাছে আসবে, তাহলে এ যে বলরেখা নির্গত হবে, এই যে বলরেখা যে এখান থেকে নির্গত হবে, সেই বলরেখাগুলো কী করবে, একে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, আর যার জন্য এই পেরেকটাকে আকর্ষিত করবে। তাহলে আকর্ষিত করছে মানে কি, একটা চৌম্বক বল কাজ হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এখানে চৌম্বক বল তো প্রথমেই রাইট হবে, যে চৌম্বক বল ক্রিয়াশীল হচ্ছে। দ্বিতীয় জিনিস কি না, যখনই চৌম্বক বল ক্রিয়াশীল হবে তখন বস্তুটা কি হবে, একটা টর্ক কাজ করবে। কারণ দেখো, এই ম্যাগনেটটাকে যদি সরানো হয় তাহলে এই যে পেরেকটাও সরতে থাকবে। ম্যাগনেটটা যদি আমরা আরও এইদিকে সরাই তখন পেরেকটা আরও সরা থাকবে, অর্থাৎ এক কথায় আমরা বলবো বল কাজ করবে। আমরা যদি বলি ইকুয়েশন থেকে কী করে হয় না, ইকুয়েশন আমরা জানি এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাবো যে চৌম্বক বলটা অবশ্যই কাজ করছে। দ্বিতীয় জিনিস কি, আমরা টর্ক থেকে পড়েছি টাউ সমান BI/NA, তার টর্কও ক্রিয়াশীল হবে। অর্থাৎ বলতে পারি যে চৌম্বক বলই শুধু ক্রিয়াশীল হবে তা নয়, তার সাথে টর্ক, অর্থাৎ তাকে যদি বৃত্তাকার পথে ঘোরানোর চেষ্টা করি এই পেরেকটা কিন্তু বৃত্তাকার পথে রোটেট হবে, অর্থাৎ একসাথে বল এবং টর্ক উভয়ই কাজ করবে। তাহলে অপশন সি এখানে উত্তর হচ্ছে, অপশন সি, বল ও টর্ক উভয়ই কাজ করছে। পরবর্তী কোশ্চেনে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যে কোনটি বাহিত হয় না, মানে কোনটা ফ্লো হয় না, ঠিক আছে, বুঝতে পেরেছো। তার কোনটা বাহিত হয় না যদি বলে কী কী হবে, অপশানগুলো আগে ভালো করে দেখো। প্রথমে আছে শক্তি, তারপর আছে ভরবেগ, পরে আছে আধান, আর তারপর তথ্য। দেখবে তড়িৎচুম্বকীয় তরঙ্গকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। এই তড়িৎচুম্বকীয় শক্তিতে প্রচুর পরিমাণে শক্তি থাকে তরঙ্গে, ঠিক আছে। তাহলে এখানে তো শক্তি হবেই হবে, আর শক্তি যদি থাকে মানে তার ভরবেগ থাকবে। কিন্তু তথ্য তো যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, তো অনেক সিগন্যাল পাস করে। যেমন ধরো তোমার বেতার তরঙ্গের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপরেই তরঙ্গটা চারধারে ফ্লো করতে থাকে। ইভেন আজকের দিনে তোমরা যে ডিজিটাল ওয়াচ ব্যবহার করছো সেই ওয়াচেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কাজ করানো হচ্ছে। তাহলে এখানে তথ্যর কাজও হবে, শক্তির কাজ হবে। শক্তির কাজ কী করে পাবে না, দেখো শক্তির ইকুয়েশনটা আমরা জানি কি, ই সমান পিসি, এটা শক্তির ইকুয়েশন হয়। আর একটা হয় ই সমান এইচ নিউ, ঠিক আছে। তাহলে ই এনার্জিটা কার উপর ডিপেন্ড করে, নিউ এর উপর। তাহলে ফোটনের কম্পাঙ্ক যত বৃদ্ধি পাবে তত এনার্জিটা বৃদ্ধি পাবে, যেখানে এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এনার্জি তো পাচ্ছি, তার সাথে আমরা ফোটন কণাটা পাচ্ছি। দ্বিতীয় কি, ই সমান পিসি হলে ইটা আবার পি এর সাথে প্রপোর্শনাল, আর পিটা কি মোমেন্টাম বা ভরবেগ। তাহলে এই তিনটে রাশি চলছে, কিন্তু তড়িৎ আধান অর্থাৎ এখানে কোনো ইলেকট্রিক চার্জের কোনো কাজ নাই,
ঠিক আছে, তাহলে এইখানে কোনটা বাহিত হয় না যদি বলা হয় তাহলে ইলেকট্রিক চার্জ। বাকিগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। একটা হচ্ছে ই সমান পিসির ইকুয়েশন, যেখানে এনার্জি অর্থাৎ শক্তি যদি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তার মোমেন্টাম বা ভরবেগ পাবো। আর ইটা এখানে পাওয়া যাচ্ছে না, এখান থেকে প্রচুর পরিমাণে ফোটন কণা নির্গত হয়, আর ফোটন কণা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সেখানে এনার্জি বৃদ্ধি পাওয়া যায়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা ফোটন পাই, আর তার সাথে আমরা বলতে পারি শক্তি পাই, ভরবেগ পাই। এছাড়া আমরা তথ্য বা সিগন্যালকে এক স্থান থেকে অন্য স্থানে অপারেট করতে ব্যবহার করা হয়। যেমন অপটিক্যাল ফাইবার যে ব্যবহার করা হয় আজকের দিনে, যে ব্রডব্যান্ড কানেকশন হয়, এখানে যে অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করছে, এ কী করে ইনফরমেশন প্রোভাইড করে, যেটা লাস্টের কমিউনিকেশন সিস্টেম চ্যাপ্টারে তোমরা পড়ে চালবে। তো এই যে সিগন্যালটাকে ট্রান্সফার করে, এটা কার রেসপেক্ট করে না, আমাদের অপটিক্যাল ফাইবারটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রেসপেক্ট করা হয়। আর একটা জিনিস মনে রাখবে, আলোর চ্যাপ্টারে তোমরা পড়বে যে অপটিক্যাল ফাইবারটা আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়, তখন বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার করা হয়, এই ধর্মটাকে ইউজ করা হয়, যেটি ইংরেজিতে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে উত্তর কোনটা হয়ে গেল, আধানটা সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। পরে কোশ্চেন নিচ্ছে একটা উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কী হবে, মানে সর্বদা যেটা হয় সমশীর্ষ ক্ষুদ্র, সমশীর্ষ বড়, অবশীর্ষ ক্ষুদ্র আর অবশীর্ষ বড়। সমশীর্ষ আর অবশীর্ষ ব্যাপারটা একটু মনে রাখো। সমশীর্ষ কথাটার মানে হচ্ছে উপর দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয় সমশীর্ষ, আর নিচে যদি প্রতিবিম্ব তৈরি করে তাহলে সেটা অবশীর্ষ। আজ ক্ষুদ্র বড় এই ব্যাপারটা তো তোমরা জানো, আকারে যদি ছোট হয় তখন ক্ষুদ্র বলে, আকারে বড় হলে বড় বলা হয় বা বিবর্ধিত বলা হয়। এখন উত্তল দর্পণ মানে কি না, বাইরের সাইডটাকে আমরা প্রতিফলক হিসাবে ধরে নিই, প্রতিসারক নয় কিন্তু প্রতিফলক, কারণ দর্পণের কথা হচ্ছে। আর ভিতরটাকে আমরা কি ধরি না, ভিতরটাকে আমরা প্রলেপ লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে যদি কোন বাঁ দিকে একটা বস্তুকে রাখা হয় তার হিসাবে ডান দিকে একটা প্রতিবিম্ব তৈরি হয়, আর প্রতিবিম্বটা ডট ডট করে হয়, তাহলে তার জন্য কি হয় অসৎ হয়, তার প্রতিবিম্ব অসৎ হবে। সাথে কী হবে, বস্তুর তুলনায় আকারে ছোট হয়, তাহলে ক্ষুদ্র হচ্ছে, আর উপর দিকে থাকার জন্য সমশীর্ষ হয়। এবং উত্তল দর্পণকে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে গাড়ির ভিউ ফাউন্ডার বা গাড়ির ক্ষেত্রে আমাদের যে লুকিং গ্লাস হয়, সেখানে কোন দর্পণ ইউজ করা হয়, উত্তল দর্পণ। উত্তল দর্পণ আরও কত কিছু জিনিস আমি একটু শুনিয়ে দিই, যে উত্তল দর্পণ দৃষ্টিক্ষেত্র অনেক বেশি হয়, ওই জন্যে লুকিং গ্লাসে কেন করা হয়, কারণ ওর দৃষ্টিশক্তি অনেক বেশি হওয়ার জন্যে অনেক কিছু দূরের বস্তুকে দেখতে সাহায্য করে। তাই এটা হচ্ছে উত্তল দর্পণের ঘটনা। পরের কোশ্চেনে কী ছিল দেখো, তাহলে উত্তর কী হবে না, উত্তর হবে সমশীর্ষ এবং ক্ষুদ্র। সূর্যাস্তের ঠিক পূর্বে সূর্যকে উপবৃত্তাকার দেখায়, খুব ইম্পর্টেন্ট কথা। সূর্যাস্তের আগে সূর্যকে একটা ডিম্বাকারের শেপ নেয়, এই ডিম্বাকারের শেপটা নেয় আমাদের বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে। আর একটা মনে রাখবে, বায়ুমণ্ডল প্রতিসরণের কারণে এই যে নক্ষত্রকে আকাশে মিটমিট করে দেখায়, সেটাই কিন্তু বায়ুমণ্ডল প্রতিসরণের কারণে। আর একটা কথা তোমাদের বলে দিই, যে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যাস্তের পরে আমাদেরকে সূর্যকে রক্তিম কী জন্য লাগে না, তখন সেটাই বলা হচ্ছে বিক্ষেপণের কারণে। আর বিক্ষেপণের কারণে আরেকটা জিনিস হয়, সেকে হচ্ছে আকাশকে যে নীল দেখায়, ওয়াই দ্য স্কাই লুকস ব্লু, এটা কিন্তু বিক্ষেপণ বা স্ক্যাটারিংয়ের ওজনে দেখায়। তাহলে এখানে উত্তর বলতে সেরকম কিছু নয়, জাস্ট লিখে দিলে যে সূর্যাস্তের ঠিক পূর্বে বা আগে সূর্যকে যে উপবৃত্তা দেখায় তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে প্রতিসরণ। এখানে শুধুমাত্র তোমাদের প্রতিসরণ বলেছে, কিন্তু অরিজিনালি তা আনবে যে বায়ুমণ্ডলে প্রতিসরণের জন্য আমরা দেখি। কারণ প্রতিসরণ কী হয় না, বহু দূরে কোনো একটা বস্তুকে যখন দেখি তখন কী হয়, সে বায়ুমণ্ডল পাস করে আমাদের চোখে এসে পৌঁছায়। একটা জিনিস মনে রাখবে, বস্তুটা তোমার চোখে আসছে, তোমার চোখ কিন্তু বস্তুর দিকে যাচ্ছে না। তাহলে যখন দেখে তখন আমরা কি, আমরা দিগন্ত রেখায় থেকে দেখি, আর তার জন্য কী হয় না, প্রতিসরণটা সঠিকভাবে বুঝতে পারি। যেমন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে সূর্য যে ডুবে গেছে কিন্তু এখন মনে হয় যে সূর্যটা রয়েছে, বা সূর্য যে উঠেছে সেখন মনে হয় যে এ উঠেছে, কিন্তু বহুক্ষণ অনেক আগে উঠে গেছে বা অনেক লেটে উঠেছে। এই যে ব্যাপারটা আমরা কেন বুঝতে পারি, এটা দিগন্ত রেখার উপরে আমরা দাঁড়ানোর জন্য এই জিনিসটা ফিল করি। তাহলে জাস্ট এই জিনিসটার উত্তর হবে কি, বায়ুমণ্ডলের প্রতিসরণ। পরের কোশ্চেন দেখো, তাহলে উত্তর হলো বায়ুমণ্ডল প্রতিসরণ। নিউ কম্পাঙ্কের একটি ফোটনের ভরবেগ কত হবে, এই মাত্র ফোটন নিয়ে আলোচনা হলো। তাই নিউ কম্পাঙ্কের ফোটনের ভরবেগ ওই ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য ওই জায়গাতে পাবে যে ফোটনের ভরবেগ পি সমান ই/সি। কেন না, ই সমান পিসি, এই মাত্র দেখো লিখলাম ই সমান পিসির ইকুয়েশন। তাহলে এই জায়গাতেই হবে ই সমান পিসি যদি হয় ফোটনের ক্ষেত্রে, ফোটন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কণার স্রোত হিসাবে ধরা হয়। তাহলে ই সমান যদি পিসি হয় তাহলে পি সমান কত হবে ই/সি, আর ই সমান কত হয় এইচ নিউ। তাহলে উত্তর কী হবে h/c। সিটা কি ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ। তাহলে উত্তর কোনটা হবে অপশান এ। কারেক্ট অ্যান্সার কি অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 10 কোশ্চেনের সলিউশন করে দিলাম। 10-এর পরে 11 কোশ্চেন দেখুন, ইম্পর্টেন্ট। যে ক্ষেত্রটি এসি সরবরাহ সরাসরি ব্যবহার করা হয় না, এসি মানে অল্টারনেটিভ কারেন্টের কথা বলছি, তাহলে কোন ক্ষেত্রে এসি সরবরাহ ডাইরেক্ট ব্যবহার হয় না? উত্তর আছে অপশানে তাপ উৎপাদন, আলো উৎপাদন, ভোল্টেজ পরিবর্তন আর তড়িৎ লিপন। মনে রাখবে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে তড়িৎ লিপন।
দেখো তড়িৎ লেপন ব্যাপারটা কি না, কোনো একটা ধাতুর উপরে ইলেকট্রিসিটির মাধ্যমে আর একটা ধাতুর মিশ্রণকে মেশানোকে তড়িৎ লেপন বলা হয়। যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে, যে লোহার উপরে পিতলের তড়িৎ লেপন করা আছে, তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে কি ইউজ করা হয়, লোহা। অ্যানোডে কি ইউজ করা হয় না, পিতল। নিকেল যদি বলি নিকেল, সোনা যদি বলি সোনা, আচ্ছা যদি রূপো বলি রূপো। হ্যাঁ, আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি হতো না, যদি রূপো হতো তাহলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, যদি সোনা হতো পটাশিয়াম অরোসায়ানাইড, এই ব্যাপারগুলো হয়ে থাকে। তো এখানে তড়িৎ লেপন করা হয়। কিন্তু তড়িৎ লেপন যখন করা হয় বা তড়িৎ বিশ্লেষণে যখন সলিউশন বানানো হয়, একটা জিনিস মনে রাখবে, ওখানে ডিসি কারেন্টকে ব্যবহার করা হয়। ডিসি মানে কি, ব্যাটারি থেকে ডাইরেক্ট যেটা পাওয়া যায় সেটা ডিসি বলা হয়। কিন্তু আমরা যদি ঘরের বোর্ড থেকে কাজ করি, অর্থাৎ ইলেকট্রিসিটি নিই, তাহলে সেটা এসি। এসি আর ডিসির মধ্যে কী পার্থক্য, এসি হচ্ছে সময়ের সাপেক্ষে প্রবাহটা পরিবর্তনশীল হয়, আর ডিসির ক্ষেত্রে সময়ের সাপেক্ষে প্রবাহটা সর্বদা একই অভিমুখী হয়। একই অভিমুখী হওয়ার জন্য আয়নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। বিশ্লেষণের মধ্যে আয়নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বর্তনী সঠিকভাবে আয়ন ট্রান্সফার করতে পারবে। আর যদি এসি করে তাহলে বর্তনীর মধ্যে আয়নের পরিবর্তন হবে, কারণ তড়িৎ লেপনের ক্ষেত্রে তড়িৎ দ্বার ব্যবহার করা হয়। আর তড়িৎ দ্বারে কী ইউজ করা হয়, ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে। তাহলে কী হবে, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে আয়নের বিশ্লেষণ হয়, আয়ন যে পরিবর্তন হয়, বিনিময় হয়, সেটি কিন্তু ডিস্টার্ব করবে, যার জন্য ওইখানে ডিসিকে ইউজ করা হয়। তার জন্য এখানে বলেছি কি যে এসি সরবরাহ সরাসরি ব্যবহার করা যায় না কার ক্ষেত্রে, তখন সেটা উত্তর হবে তড়িৎ লেপন। তড়িৎ লেপন বা তড়িৎ বিশ্লেষণে ডিসি প্রবাহকে ব্যবহার করা হয়, কারণ এসি প্রবাহ ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণের দবনে আয়নের একটানা পরিবর্তন লক্ষ্য করা যায় না। এটা যে যায় না হবে, যায় না, একটানা পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটা হচ্ছে ব্যাপার। আর বাকিগুলো স্যার কেন হলো না, বাকিগুলোর ক্ষেত্রে বলেছে তাপ উৎপাদন। অবশ্যই এসি দিয়ে পরেও তাপ উৎপাদন করা হয়, কারণ আমরা তাপ উৎপাদন ইকুয়েশন আমরা পড়েছি, কি পড়েছি না, আমরা জানি H সমান I²RT। তার কারেন্ট ফ্লোর সাথে কি হবে, হিট উৎপন্ন হবে, কারণ এইচের সাথে I² প্রপোর্শনাল হয়। তাহলে এটা ঠিক আছে। আলো উৎপাদন তো আমরা জানি, যেমন আমরা এলইডির ক্ষেত্রে পড়েছি লাইট এমিটিং ডায়োড, সেখানে তো কারেন্ট ফ্লো করা হচ্ছে, রিভার্স বায়াসে ইউজ করা হয়। হ্যাঁ, রিভার্স না, এলইডির ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসকে কানেক্ট করা হয়। আচ্ছা, তারপরে আর একটা কি অপশন দিয়েছিল না, ভোল্টেজ পরিবর্তন। অবশ্যই এসি কারেন্ট ফ্লো করলে সেক্ষেত্রে তো ভোল্টেজ চেঞ্জ হবে, কারণ আমরা জানি ভি সমান IR। তাহলে যদি আমাদের আয় চেঞ্জ হয় তাহলে ভি তো চেঞ্জ হবে। এরপরে তাহলে উত্তর কোনটা হয়ে গেল, অপশন ডিটা উত্তর হয়ে গেল। এরপর 12 কোশ্চেনটা দেখো, 1 AMU এর তুল্য শক্তি মেগা ইলেকট্রন, এমইভি কথা মেগা ইলেকট্রন ভোল্ট কত হবে। 1 AMU কথা মনে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 1 AMU সমান কত হয় না, মনে রাখবে এটা আমরা E সমান mc², হয়তো আইনস্টাইনের যে বিখ্যাত একটা বড় সূত্র, আইনস্টাইন আলো তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে বলা হয় আমাদের ভর ক্রিয়ার যে সূত্র হয় না আইনস্টাইনের, মাস এনার্জি ইকুইভ্যালেন্সি, তো সেইখান থেকে এই সূত্রটা পাওয়া যায়, E সমান mc²। তাহলে আইনস্টাইনের যে ভর ক্রিয়ার সূত্র হয় মাস এনার্জি ইকুইভ্যালেন্সি, ভর শক্তি তুল্যতার ক্ষেত্রে এই জিনিসটি পাওয়া যায়, E সমান mc²। এমটা হচ্ছে যে কণার ভর, আর সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। যদি ইলেকট্রনের ক্ষেত্রে ধরা হয় কণার ভরটাকে এরকমভাবে ইকুয়েশন করা হয়। এরপর এই যে মানটা হয়, এই মানটা থেকে আমরা পেয়ে যাই কত, 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এক কথায় 931 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে পারো, বা 932 মেগা ইলেকট্রন ভোল্টও বলা হয়। এই যা পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টার আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই মানটা ডাইরেক্ট তোমরা মনে রাখবে, অপশন কী হবে, ডি এটা। তারপরে কোশ্চেনে দেখো 13 কোশ্চেন, নিচের কোনটি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে কি, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কোনখানটা আছে না, ডিজিটাল সার্কিটের আগে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেই সেমিকন্ডাক্টরে আমার একটা দুটো জিনিস বলে রাখি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, এটা একটা প্রথম জিনিস মনে রাখবে। দ্বিতীয় হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আধান বাহক হিসাবে ফ্রি ইলেকট্রন এবং তার সাথে আমাদের হোলকে ইউজ করা হয়। হোল জিনিসটা কি একবার বলে দিই, ইলেকট্রনের অভাব বা ল্যাক অফ ফ্রি ইলেকট্রন ইজ নন এস হোল, ঠিক আছে। যেখানে ইলেকট্রনের অভাব তৈরি হবে সেখানে হোল তৈরি হবে। আর একটা কথা এখানে বলে দিই, তাপীয় নিঃসরণ অথবা বিভব প্রভেদ প্রয়োগ করে একটা ইলেকট্রন তার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করতে পারে। আর এইখানটায় একটা জিনিস মনে রাখবে যে এইখানে পিএন জাংশন ডায়োড এবং ট্রানজিস্টর এই দুটো জায়গা কিন্তু ভালোভাবে পড়ে আসবে, এই জিনিসটা দরকার আছে। তো মনে রাখবে যে এই অর্ধপরিবাহী হিসাবে কোনটি ব্যবহার করা হয়, উত্তরটা হবে গ্যালিয়াম। এখানে তোমাদের উত্তরটা হবে কি, ওটা এখানে তোমাদের উত্তর হবে গ্যালিয়াম আর্সেনাইড, জিএস বলা হয়। গ্যালিয়াম আর্সেনাইড অর্ধপরিবাহী কোনখানে ব্যবহার করে, এলইডি ল্যাম্পে ব্যবহার করে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড। মনে রাখবে সিলিকন এবং জার্মেনিয়াম এর সংকরকে মেশানো হয়। সংকর মেশালে কী হয় না, সেখান থেকে প্রচুর পরিমাণে তাপ নিঃসরণ হতে পারে, অর্থাৎ
ইলেকট্রন এবং যে হোলের এই যে পুনর্মিলন সেটা প্রচুর পরিমাণে বিলুপ্ত হয়, আর বিলুপ্ত হয়েই সেখান থেকে কী হয়, প্রচুর পরিমাণে তাপ নির্গত করে। তার উত্তরটা হবে গ্যালিয়াম আর্সেনাইড বা জিএস। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অর্ধপরিবাহী হিসাবে ব্যবহার করে। বাকিগুলো একটাও কিন্তু হয় না। Fe2O3 এগুলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে হয়। SiO2 এটাকে তো সিলিকা বলা হয়। CO এটা তড়িৎ বিশ্লেষণে ব্যবহার হয়, তাহলে এগুলো হবে না। সংকেত তরঙ্গের সঙ্গে বাহক তরঙ্গের সমন্বয় পদ্ধতিকে কি বলা হয়? মনে রাখবে এটা মডুলেশন বলা হয়। এটা নাম হচ্ছে মডুলেশন। লাস্ট চ্যাপ্টার সঞ্চার ব্যবস্থা চ্যাপ্টার আছে, মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন। সংকেত তরঙ্গকে বলে সিগন্যাল ওয়েভ, আর তার সাথে যখন বাহক তরঙ্গ নেওয়া হয় যেটাকে ক্যারিয়ার ওয়েভ বলা হয়, তাহলে সেখানে মডুলেশন তৈরি হয়। মডুলেশন কী করে, সিগন্যাল ওয়েভটাকে আরও বেশি পরিমাণে বাড়ানোর জন্যে আমাদের ক্যারিয়ার ওয়েভের ইউজ করা হয়, আর তার ফলে যে জিনিসটা ঘটে সেটা মডুলেশন বলা হয়। মডুলেশন ব্যাপারটাকে একটু সাধারণ ভাষায় যদি বলি কীরকম, ধরো একটা বড় জনসভা হচ্ছে, সেই জনসভাতে কোনো একজন ব্যক্তিগণ সে আমাদের ভাষণ দিচ্ছে, এবং ভাষণ দিতে গিয়ে ধরো প্রচুর ক্রাউড আছে, অর্থাৎ প্রচুর জনগণ আছে, অর্থাৎ প্রায় ধরে নিলাম 1000 এরকম। তো সেখানে সে যদি আমাদের জাস্ট প্লেনভাবে যদি কথা বলে, সেই কথাটা কত দূর ফ্লো হবে, বেশি দূর পর্যন্ত যেতে পারবে না, কারণ মানুষের কোলাহল, চিৎকার চেঁচামেচি এইসব তো রয়েছে। তাহলে এই জন্যে কী করা হয় না, স্পিকার লাগিয়ে দেওয়া হয়। স্পিকার তার সাথে বিভিন্ন রকমভাবে বক্স চারধারে ছড়ানো হয়, এবং সে মাইক্রোফোনের সাথে কথা বলতে শুরু করে, স্পিকারের সাউন্ডটাকে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে তখন কী হয় না, তাকে আর জোরে জোরে চেঁচাতে হবে না, সে সিম্পল নিজের ভাষাতে বা নিজের গলাতে সে কথা বলবে, কিন্তু সাউন্ডটা সবাই শুনতে পাবে। এইটার জন্যে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ। তাহলে ক্যারিয়ার ওয়েভ কী করে, এই ক্যারিয়ার ওয়েভ যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে স্বাভাবিক রেখে ক্যারিয়ার ওয়েভ সিগন্যালটার যে প্রসারটা, অর্থাৎ ওয়েভের যে সিগন্যালটা, এদের দুজনে মাল্টিপল হয়, মানে দুজনে সাম হয়ে পড়ে, মাল্টিপল বলবো না, দুজনে সাম হয়ে পড়ে একটা বিরাট উচ্চতায় একটা সিগন্যালকে ক্রিয়েট করে, যেটা জনগণ ভালোভাবে শুনতে পায়। আর এই যে প্রসিডিওরটা, এটাকে বলে মডুলেশন করা, ঠিক আছে। আর এই মডুলেশন টু টাইপস হয়, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। অ্যাম্পলিটিউড মডুলেশনকে AM বলা হয়, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনকে FM বলা হয়। তোমরা যে FM রেডিও ব্যবহার করো, এই FM এর পুরোটা নামই হচ্ছে ফ্রিকোয়েন্সি। FM রেডিওতে যে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এখানে FMটা একটা বিরাট ফ্রিকোয়েন্সি কাজ করে। তুমি মনে করো যে তুমি জানো মনে হয় যে 93.5 বা 93.4 যা বলবে 104, এই যে ব্যাপারগুলো বলা হয় এগুলো হচ্ছে একটা হার্জ হিসাবে ধরা হয়, ঠিক আছে। এবং প্রত্যেকটার একটা করে নাম আছে। এই ফ্রিকোয়েন্সিতে তুমি যখন রেডিও সিগন্যালটাকে শো করবে, সঙ্গে সঙ্গে হবে সেখান থেকে একটা চ্যানেল পাবে, যেমন রেড FM এইসব নাম করা আছে, সেই চ্যানেলগুলো পাওয়া যায়। ওটা ফ্রিকোয়েন্সি বেস মডুলেশন হয়। আর এখানে কী হয়, অ্যাম্পলিটিউড, এখানে বিস্তারটা বিরাট ইম্পর্টেন্ট, কারণ কোনো একটা ব্যক্তি যখন কথা বলে তার ক্ষেত্রে দুটো কোয়ালিটির হিসাব ধরা হয়, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড আর একটা ফ্রিকোয়েন্সি। যদি কেউ কর্কশ গলাতে কথা বলে, মানে তার ফ্রিকোয়েন্সিটা হাই আছে, আর কোনো কেউ যদি লাউডনেসভাবে কথা বলে তার সেক্ষেত্রে অ্যাম্পলিটিউড বেশি আছে। আর একটা জিনিস মনে রাখবে, লাউডনেস যদি বেশি হয় তাহলে অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে, আর ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে তার জানবে পিচ বেশি আছে। কী বেশি আছে? পিচ। ফ্রিকোয়েন্সির বাংলা কি? কম্পাঙ্ক। আর অ্যাম্পলিটিউডের বাংলা হচ্ছে বিস্তার। তাহলে এতগুলো জিনিস বললাম, এগুলো শুনে নাও ভালো করে। পরে সেকশন 2, তাহলে এখানে উত্তর কী হবে? অপশন সি মডুলেশন। এটা যে মডুলেশনটা কারেক্ট অ্যান্সার। পরে সেকশন 2তে প্রথম কোশ্চেন যেটা আছে 2-1 দেখো দেওয়া আছে, একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কখন একটি প্রোটন সবচেয়ে বেশি বল অনুভব করবে। ধরে নেওয়া হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে একটা ছবি এঁকে দিই যে ধরো এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র, সেইখানে একটা ইলেকট্রন নয়, এখানে প্রোটনের কথা বলেছে, যে কোনো চার্জই হোক আধান হিসাবেই আমি ধরবো। তো সেই প্রোটনটা কখন আমাদের সবচেয়ে বেশি বল প্রয়োগ করবে, তাহলে এটা একটা ইকুয়েশনের উপর কাজ করে। সেই ইকুয়েশনটি কি জানি? F = Q × V × B। যদি আমার আগের ভিডিওগুলো তোমরা টেস্ট পেপারে দেখো, তাহলে এই ইকুয়েশনটা প্রত্যেকটা আমাদের পেজে ব্যবহার হচ্ছে, একদম মানে প্রত্যেকটা পেজে আমি তো দেখতে পাচ্ছি। তো তোমরাও যদি দেখো এবং খাতাতে তোমরা যদি নোট ডাউন করতে শুরু করো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এই ইকুয়েশনটা প্রত্যেক জায়গায় ব্যবহার হচ্ছে। আর সেটা হচ্ছে আমাদের চৌম্বক বলটা, সেটা আধান ইন্টু V × B বলা হয়, ঠিক আছে। অর্থাৎ চৌম্বকের যে বেগটা আর তার সাথে চৌম্বক ক্ষেত্র, এদের গুণফল হয়। আর ক্রস প্রোডাক্ট হওয়ার জন্য কী আসে? sin θ আসে। তাহলে থিটার মানটা কখন আমাদের বলটা সর্বোচ্চ কখন হবে না? থিটার মানটা যখন 90 ডিগ্রি হবে। আর থিটার মান 90 ডিগ্রি হলে sin 90 মান হয় 1। আর তখন কী হতে? F = Q VB sin 90 অর্থাৎ 1। তাহলে এফের এই টাইমটায় কি বলটা কাজ করছে? ম্যাক্সিমাম। অর্থাৎ ম্যাক্সিমাম যদি হয় তাহলে এইখানে চৌম্বক বল সর্বোচ্চ হবে। তাহলে কোন টাইমে হবে? আধানটি অর্থাৎ প্রোটনটা যখন চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করবে। এইটুকু যদি তুমি পরীক্ষায় লিখে রাখো,
মানে ফুল নাম মাধ্যমিকভাবে, কারণ তুমি ক্যালকুলেশন দেখালে, কারণ দেখালে এবং কোন মানে সর্বোচ্চ হয় সেটা দেখালে। যদি বলতো এফ মিনিমাম কখন হবে, যখন আমাদের যে ওই যে আধানটা সেটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে রাখবে। আর এখন লম্বভাবে রাখা মানে এটা যদি চৌম্বক ক্ষেত্র ধরি তার হিসাবে পিটাকে আমরা লম্বভাবে রাখছি। ঠিক আছে, তাহলে এইখানটায় আর থাকছে না, থাকছে কোথায় না প্রোটনটা থাকছে লম্বভাবে। তাহলে উত্তরটা কী হবে না, উত্তরটা এটাই হবে, এই কোয়েশ্চেনগুলো লেখালে তারপর লিখলে আধানটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করলে বা প্রবেশ করলে ব্যাস। অথবাতে কী কোয়েশ্চেন আছে তো, অথবাতে আছে বাল্যচক্র কি একটি মোটর? খুব সহজ কোশ্চেন। হ্যাঁ অবশ্যই বাল্যচক্র একটি মোটর, এবং কি মোটর বলা হয়, বৈদ্যুতিক মোটর। তাহলে বাল্যচক্র একটি বৈদ্যুতিক মোটর এক কথায়, তাহলে হ্যাঁ মোটর বলেছে, হ্যাঁ প্রথমে হ্যাঁটা দিলে তারপর লিখলে বাল্যচক্র একটি বৈদ্যুতিক মোটর, ইহা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে চলে। এবার ফ্লেমিংয়ের বাম হস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা পরীক্ষাতে লেখার কোনো দরকার নাই। এখানে তর্জনীটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমাটা তড়িৎ প্রবাহ নির্দেশ করে, এটা হচ্ছে মধ্যমা। আর এটা কি বৃদ্ধাঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুষ্ঠ যা বলবে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাল্যচক্রের উত্তর, যে হ্যাঁ বাল্যচক্র একটি বৈদ্যুতিক মোটর, ইহা ফ্লেমিংয়ের বামস্য নিয়ম অনুসারে ক্রিয়াশীল হয়। আচ্ছা বাল্যচক্র থেকে আরও কতগুলো কথা বলে দিই। বাল্যচক্র ক্ষেত্রে আমাদের একটা অশুক্রাকৃতি চুম্বক ইউজ করা হয়, মাঝে একটা পারদ ইউজ করা হয়। ঠিক আছে, আর তার সাথে এখানে একটা আমাদের কাটা কাটা যে চাকাগুলো হয় সেই চাকাটা ব্যবহার করা হয়। মনে রাখবে বাল্যচক্র যখন হয় তখন ডিসি প্রবাহকে পাস করানো হয়। এসি হলে কী হবে, সময় সাপেক্ষে গতির অভিমুখের পরিবর্তন হবে, অর্থাৎ চাকা একবার যদি ক্লকওয়াইজে ঘুরছে তো একবার রিভার্সে ঘুরতে শুরু করবে, যার জন্য এসিকে না ইউজ করে ডিসি সরবরাহ অর্থাৎ ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করা হয়। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2 কোশ্চেন, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে কি শক্তি ক্ষয় হয়, এটা কোশ্চেন করেছে। বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে তড়িৎ শক্তি ক্ষয়, এই জায়গাটা কোনখানে পাবে, এখানে যে এলসিআর বর্তনী এই যে ব্যাপারটা আছে এইখান থেকে তোমরা পাবে। বিশুদ্ধ রোধ নিয়ে যদি ডাইরেক্ট কানেকশন করা হয় সেক্ষেত্রে আমরা পাওয়া যায়, হ্যাঁ বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে শক্তি ক্ষয় হয়। কী হয় না, বিশুদ্ধ রোধযুক্ত ক্ষেত্রে শক্তি কেন ক্ষয় হয়, দেখো আমরা পাওয়ার সমান কী লিখি না, পাওয়ার সমান হচ্ছে পি সমান ভিআই। তাহলে পি সমান এখানে কি আছে, ভিআরএমএস ইন্টু আইআরএমএস। আচ্ছা তাহলে কি লেখা যায়, আইআরএমএস স্কোয়ার ইন্টু আর, কারণ আমরা আগে থেকেই পড়লাম যে পি সমান ভিআই আর ভি সমান আইআর, তাহলে আইআরএমএস স্কোয়ার। তাহলে এইখান থেকে বিশুদ্ধ যদি রোধ পাওয়া যায় তাহলে রোধের কারণে আমরা এখানে পাওয়ার পাচ্ছি, আর পাওয়ার পাওয়া মানে কি এখানে শক্তির ক্ষয় হচ্ছে, শক্তি এনার্জি ক্ষয় হচ্ছে। যেমন আমরা ওয়াটের যখন সংজ্ঞা বলি, 1 ওয়াট, ভালো করে বুঝবে, এই যে বাতিতে যে ওয়াটের ব্যাপারটা হয়, যে বৈদ্যুতিক ক্ষমতা, যখন কোনো একটা বাল্ব কিনতে যাচ্ছ তখন বলছে 10 ওয়াট বা 15 ওয়াটের একটা বাল্ব দেন। তো এই যে 15 ওয়াট বা 10 ওয়াট এই কথাটার মানে কি 10 জুল পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 10 জুল হারে তড়িৎ শক্তির ব্যয় হচ্ছে। তাহলে এখানে তড়িৎ শক্তির ব্যয় মানে কি শক্তি ক্ষয় হচ্ছে। তাহলে যেহেতু এর মধ্যে রেজিস্ট্যান্স আছে আর যেহেতু এর মধ্যে পাওয়ার আছে, সেই পাওয়ারের কী হচ্ছে না, সেই পাওয়ারটা ব্যয় হচ্ছে, এবং সেখানে কী হচ্ছে যত পাওয়ার বেশি থাকবে তত তার কারেন্ট বেশি যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যদি বিশুদ্ধ রোধ থাকে তাহলে সেক্ষেত্রে তড়িৎ শক্তির ক্ষয় হবে। ঠিক আছে, অর্থাৎ প্রবাহ এবং ক্ষমতা উভয়ই পাওয়া যায়। হ্যাঁ, আর কিন্তু বিশুদ্ধ যদি আবেশক বা ধারক বলি তাহলে সেক্ষেত্রে শক্তি ক্ষয় হয় না, কারণ সেক্ষেত্রে পাওয়ার জিরো, আর যখন পাওয়ার জিরো হবে তখন সেখানে শক্তিও জিরো হয়ে যাবে। ঠিক আছে, কারণ পাওয়ারটার উপর শক্তিটা বিরাটভাবে ডিপেন্ড করে, কারণ আমরা জানি পি সমান হয় ডাব্লু বাই টি, আর ডাব্লু মানে কী হচ্ছে কার্য, আর কার্য মানে কী লেখা আছে এনার্জি, তাহলে ই বাই টি। তাহলে যখন এই পাওয়ারটা জিরো হয়ে যাবে সাথে সাথে ই এর মানটাও কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার কনসেপ্ট বুঝতে পারছো যে একটার সাথে একটা কীভাবে রিলেট করছে, তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে উত্তরটা কী দিলে, হ্যাঁ বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে শক্তি ক্ষয় হয়, তার সাথে এই কারণগুলো তুমি উল্লেখ করে দিলে, খুব বেশি কারণ দেওয়ার দরকার নয়, এইগুলো লিখে দিলে এনাও। এরপর অথবা কথা, অথবাতে কী দেওয়া আছে, অথবাতে সেই আমরা বারবার বলছি যে প্রত্যেকটা পেজে দেখো এসির উপরে একটা অঙ্ক দিচ্ছে, এখানে সেটাই করেছে, অল্টারনেটিভ কারেন্টের উপর একটা অঙ্ক দিচ্ছে, আই সমান 2 cos ওমেগা টি প্লাস থিটা আরএমএস এর মান কত, কোনো বর্তনীর তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই সমান 2 cos ওমেগা টি প্লাস থিটা অ্যাম্পিয়ার এত হলে আরএমএস মান কত। দেখো আয়ের দুটো ইকুয়েশন হয়, আই সমান I0 সাইন ওমেগা টি প্লাস থিটা আর আই সমান I0 cos ওমেগা টি প্লাস থিটাও ধরা হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে সামনেটা থেকে আসছে I0, আর I0টি কি প্রবাহ শীর্ষ মান, তাহলে I0 মানটা কত আসছে এখানে 2 আসছে, 2 অ্যাম্পিয়ার। আর আরএমএস বার করতে গেলে আমরা কি জানি I0 বাই √2, তাহলে I0 মান 2 আর 2 বাই √2, তাহলে কাটলে কত হবে √2 অ্যাম্পিয়ার, কত সহজ। তাহলে এটা হচ্ছে √2। হ্যাঁ এবিটির উপর একটা আমি অঙ্ক করেছিলাম, সেখানে 5 + 10 সাইন
টু ওমেগা টি, এরকম একটা ইকুয়েশন ছিল। ওইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওইখানে ডিসি কারেন্ট আর এসি কারেন্ট দুটো ব্যাপার প্রকাশ করা হয়েছিল। আগের ভিডিওগুলোতে তোমরা এটা পেয়ে যাবে, এবিডি টেস্ট পেপারে পড়ানো আছে। এরপরে দেখো পরের কোশ্চেন, যে 3 আলোর অপবর্তন ঘটার প্রয়োজনীয় শর্ত কী। দেখো আলোর 5 রকমের প্রপার্টিস হয়, একটু শুনিয়ে রাখি। সেটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন। এই 5টা যে প্রপার্টিস আছে, আলোর যে 5টা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যর মধ্যে একটা পড়ে অপবর্তন। আর অপবর্তনের ক্ষেত্রে কি করা হয় না, অপবর্তনের ক্ষেত্রে একটা স্লিট ইউজ করা হয়, ঠিক আছে। এই স্লিটের মধ্যে সোর্স থেকে যখন আমাদের আলো বেরোবে, নিঃসরণ হবে, এই স্লিটের এই যে এজ পয়েন্ট আছে অর্থাৎ কানা, সেই পয়েন্ট থেকে আলোটা কী হবে না, আলোটা ছড়াতে বেশি থাকবে। এবং এই এজের পরিমাণটা যত কম হবে, অর্থাৎ মধ্যবর্তী স্লিটের দূরত্ব যত কম হবে, তত আলোটা বেশি ছড়াতে পারবে। আর এইটার উপর কাজে লাগিয়ে আজকে জেনে যে টর্চের আলোটা অনেকটা ছড়াতে পারে, এইখানে তোমার এই ডিফ্রেকশনকে কাজে লাগানো হয়। আর এই স্লিট থেকে অর্থাৎ ছিদ্র থেকে এই স্পর্ধা পর্যন্ত দূরত্বকে ক্যাপিটাল ডি ধরা হয়, আর স্লিটের মধ্যবর্তী দূরত্বকে ছোটো হাতের এ বা 2D হিসাবে ধরা হয়। তাহলে বলছে কি কি কারণে অপবর্তন হয়, এরকম যে কোশ্চেনটা করেছে যে আলোর অপবর্তন ঘটার জন্য কি শর্ত, তাহলে শর্তটা কী হবে যে দুটি স্লিট এর মধ্যবর্তী ব্যবধান কম হতে হবে। যদি মধ্যবর্তী ব্যবধানটা বেশি হয়ে যায়, তাহলে আলো কিন্তু ডিফ্রেকশন হবে না, এতটা এজ অনুসারে আলোটা ছড়াতে পারবে না, অর্থাৎ অনেকটা গ্যাপ হতে পারবে না। দ্বিতীয় জিনিস কি মনে রাখতে হবে, এছাড়া দুটি উৎসের মধ্যে ব্যবধান তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কম হতে হবে। কারণ এখানে একটা ইকুয়েশন আছে অপবর্তনের জায়গাটা তোমরা যদি পড়ো, তাহলে সেখানে আছে এ সাইন থিটা সমান ল্যামডা। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ল্যামডার উপর বিরাটভাবে ডিপেন্ড করছে, ওই জন্য দুটি উৎসের মধ্যে যে ব্যবধানটা সেটা তরঙ্গ দৈর্ঘ্যের হয় সমান হতে পারে বা তার থেকে কম হতে পারে। সমানের বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে অপবর্তন যে ঘটনাটা হয় সেই শর্তগুলো মানবে না, উল্লঙ্ঘন হবে। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে যে অথবা দিয়ে দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। দূরবীক্ষণ যে যন্ত্র হয় তার বিশ্লেষণ ক্ষমতাকে রিজলভিং পাওয়ার বলা হয়, আর সেটা কিসের উপর ডিপেন্ড করে, তার রিজলভিং পাওয়ারটা আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে রিজলভিং পাওয়ারটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। কীভাবে কাজ করছে দেখো, দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বা রিজলভিং পাওয়ার সেটা ডিপেন্ড করে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, যে আলোটা ব্যবহার করছি তার তরঙ্গদৈর্ঘ্য, কোন আলো ফেলা হচ্ছে, যে লাল না নীল না সাদা, কী ব্যবহার করছে। দ্বিতীয় জিনিস কি প্রতিসরাঙ্ক, এবং প্রতিসরাঙ্ক বলতে কার বোঝাচ্ছে না, বস্তুদ্বয় ও অনুবীক্ষণী যন্ত্রের অভিলক্ষের মধ্যবর্তী মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর তৃতীয় কি বস্তু দুটি মধ্যবর্তী দূরত্ব। দেখো দুটো বস্তু যদি খুব কাছাকাছি থাকে, ধরো একজন এইখানে আছে একটা এখানে আছে, এইখান থেকে ক্যামেরাম্যান ফটো তুলছে, তাহলে সেক্ষেত্রে রিজলভিং পাওয়ারটা কী হবে না, রিজলভিং পাওয়ারটা তোমার কী হবে না, মধ্যবর্তী দূরত্ব যত কমবে পাওয়ারটা বেশি হবে। কিন্তু কী হলো না, একটা দেয়ালের একজন আছে এই ধারে একজন আছে এইখানে, তাহলে মধ্যবর্তী দূরত্বটা বেড়ে গেলে তখন কি ক্যামেরাম্যানকে অনেক দূর থেকে তুলতে হবে, আর যত দূর থেকে তুলবে তত কী হবে না, পিকচারটা ফাটতে শুরু করবে, ডিস্টার্ব করবে, হ্যাঁ, পিকচারটা ব্লার শো তৈরি হবে। ওই জন্য রিজলভিং পাওয়ারটা মধ্যবর্তী দূরত্বের সাথে ব্যস্তানুপাতিকে কাজ করে। আর চতুর্থ জিনিস কি না, অভিলক্ষর ব্যাসার্ধ কর্তৃক উৎপন্ন কোণ অর্থাৎ থিটাটা বিরাটভাবে। কারণ ধরো ক্যামেরাম্যান এইখান থেকে ফটো তুলছে আর দুজন ব্যক্তি এইরকমভাবে একটা দেয়ালের দু সাইডে আছে, তাহলে ক্যামেরাম্যানের রেসপেক্টে এখানে কি তৈরি করছে, এইখানটাতে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আর এই অ্যাঙ্গেলটার উপর বিরাটভাবে ডিপেন্ড করে। যত দূরবর্তী হবে তত অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, আর অ্যাঙ্গেল যত বাড়বে তত রিজলভিং পাওয়ারের প্রবলেম হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল বাড়লে রিজলভিং পাওয়ারটা আরও বেশি বাড়বে। তাহলে এই জিনিসটার উপর বিরাটভাবে ফ্যাক্টর করে। ওই জন্যে এখানে বলেছে কি না, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিউ আর ডি, আর তার সাথে আমাদের কোণ আর ইজ ইকুয়ালস টু হয় 1/del d, আর del d সমান লেখা যায় 2 মিউ সাইন থিটা বাই ল্যামডা। তাহলে আর এর সাথে ল্যামডা ব্যস্তানুপাতিক হয়, আর আর এর সাথে ডিটাও ব্যস্তানুপাতিক, আর এর সাথে মিউটা এবং থিটাটা সমানুপাতিক হিসাবে কাজ করে। এইটুকু হচ্ছে ব্যাপার। তার কোন কোন বিষয়ের উপর হয়, এই বিষয়গুলোর উপর হয়, এগুলোকে একটু খাতাতে লিখে নেবে, ঠিক আছে। এরপরে চতুর্থ নম্বর যে পোর্শনটা ছিল, যদি কোনো ট্রানজিস্টারে ভূমির রোধ বাড়ানো হয় তাহলে সংগ্রাহক প্রভাবের কী পরিবর্তন হবে। দেখো ট্রানজিস্টারের 3টে প্রান্ত হয়, একটা লিখে একটু ছবিটা এঁকে দিই। ট্রানজিস্টারের 3টে প্রান্ত যেমন ধরো দু রকম হয়, একটা পিএনপি ট্রানজিস্টার হয় আর একটা এনপিএন ট্রানজিস্টার হয়। ধরো এনপিএন ট্রানজিস্টারকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ হোলের থেকে ফ্রি ইলেকট্রনের প্রবাহটা অনেক বেশি হয়, তার জন্যে সমস্ত ইলেকট্রনিক্স যেটি ইউজ করা হয়। তাহলে এই যে প্রান্তটা এখানটাতে মাঝখানটাতে স্যান্ডউইচের মতো করে বেসকে প্রবেশ করানো হয়, বেস মানে ভূমি ইউজ করা হয়, আর দু সাইডের এই দিকটাতে থাকে এমিটার আর এই দিকটা থেকে থাকে কালেক্টর।
এবার যদি এনপিএন ট্রানজিস্টর করি মানে এখানে এন থাকবে, মাঝখানটাতে থাকবে পি, আর এখানে থাকবে এন। এমিটার মনে হচ্ছে নিঃসারক, বেস মনে হচ্ছে ভূমি, আর কালেক্টর মনে হচ্ছে সংগ্রাহক। এখন ট্রানজিস্টরের ভূমি রোধ যদি বেশি হয় তাহলে কী হবে না, এমিটার থেকে আমাদের ইলেকট্রনটা বেরোতে শুরু করে। অর্থাৎ ইলেকট্রন কেন বলবো, কারেন্টটা বলবো, যে কারেন্ট এমিটার থেকে ফ্লো হয় কার দিকে না কালেক্টরের দিকে। কাকে পেরিয়ে পড়ে না ভায়া বেসকে পেরিয়ে পড়ে। এবার বেসের যদি আমরা ডোপিংটা বেশি করে দিই অর্থাৎ রোধটা বৃদ্ধি পায় তাহলে কী হবে না, এমিটার থেকে কালেক্টরে সে যেতে পারবে না, বাধা পড়বে। তাহলে সেক্ষেত্রে কালেক্টরে যেহেতু যেতে পারছে না তার বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হবে, অর্থাৎ সেক্ষেত্রে ট্রানজিস্টর নষ্ট হবে। তাহলে এই কথাগুলো এখানে উল্লেখ করা আছে। কি বলা আছে যে ট্রানজিস্টরের ভূমির রোধ যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সংগ্রাহক প্রভাবের মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে না, কারণ নিঃসারক অর্থাৎ এমিটার থেকে প্রবাহ নির্গত হলেও ভূমি রোধ বাধা দেওয়ায় তা সংগ্রাহকে প্রবেশ করতে পারবে না। ফলে ট্রানজিস্টর সঠিকভাবে সিগন্যাল দেবে না এবং কার্যক্রম হ্রাস পাবে এবং কার্যক্রম হ্রাস পাবে ও ট্রানজিস্টর নষ্ট হয়ে যাবে। তাহলে ওই জন্যে সবচেয়ে কম ডোপিং করা হয় মনে রাখবে বেসে, তার থেকে বলবো সবচেয়ে বেশি কোথায় করা হয় এমিটারে, আর মাঝি বা মডারেট কোথায় করা হয় কালেক্টারে। কারণ এখানে স্যার বেশি ডোপিং করা হয় কেন না, এখানে ডোপিংয়ের মাত্রাটা বাড়ানোর কারণ হচ্ছে সেক্ষেত্রে যেন কারেন্টটা বৃদ্ধি পায়। কারেন্ট এবং ফ্রি ইলেকট্রন যদি বৃদ্ধি পায় তাহলে সে এইখান থেকে এইখান পর্যন্ত আসতে পারবে। আর বেসটাতে একদম নিম্নমানের করা হয় এবং বেসে দেখতে পাচ্ছ যে লেয়ারটা হয় খুবই ছোট হয়। কারণ কি না, সেখানে আমাদের এমিটার থেকে যেন কালেক্টরে নির্গত করতে পারে। তাহলে স্যার বেস কেন দিয়েছে, বেসটাকে তো তুলে দিতে পারতো যখন কমে হচ্ছে না। বেস কি করে, এখান থেকে কারেন্টটা যখন এখানে যাবে বা ফ্রি ইলেকট্রন যখন পাস করছে তখন কতটা অ্যামাউন্টে যাবে সেটা বেস কিন্তু কন্ট্রোলেবল হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে বেসের কাজ হচ্ছে কন্ট্রোল করা যেন হিউজ অ্যামাউন্ট না যায়, এই জন্য বর্তনীতে বেসকে ইউজ করা হয়। তাহলে এইটাই লিখে দিলে আমার মনে হচ্ছে এনাফ হবে। তো আজকের ভিডিওতে দেখো তোমাদেরকে আমি ওয়েস্ট মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের প্রথম 14টা এমসিকিউ এবং তার সাথে সেকশন 2 এর 4টে যে কোশ্চেন ছিল এবং তার সাথে অথবা সেগুলো সলিউশন করে দেখালাম। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি কিছুদিনের মধ্যে অর্থাৎ 1-2 দিনের মধ্যে আমি আপলোড করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না, কারণ যারা WBT টেস্ট পেপারের উপর ভরসা করে আছে তাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত, বাই।